নমস্কার। আজ আমরা ভারতের ইতিহাসের এমন এক বাকবদলের গল্প শুনব যা দেশের অর্থনীতিকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। চলুন সোজা চলে যাই ১৯৯১ সালে আর দেখি ঠিক কি হয়েছিল সে সময়। ভাবা যায় 1991-এর গরমে ভারত অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া হওয়ার পথে। দেশের বিদেশি মুদ্রা রিজার্ভ এতটাই কমে গিয়েছিল যে তা দিয়ে বড়জোর ২ সপ্তাহ মানে মাত্র ১৪ দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা যেত। আসলে এটা কিন্তু শুধু একটা সমস্যা ছিল না, এটা ছিল অনেকগুলো সংকটের একটা ভয়ঙ্কর ককটেল যা গোটা দেশকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। সংকটটা ঠিক কতটা গভীর ছিল সেটা একটু বোঝা দরকার। একদিকে তো বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শেষ, তার উপর মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৭%, মানে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আকাশ ছোঁয়া। সরকারের ঘাটতিও অনেক, জিডিপির প্রায় ৮.৫%। আর সরকারি সংস্থাগুলো মানে পিএসইউগুলো লাভের বদলে লোকসানি করছিল বেশি। সব মিলিয়ে অর্থনীতি তখন ভেঙে পড়ার মুখে। আর এই সব সমস্যার মূলে ছিল একটা ব্যবস্থা যার নাম লাইসেন্স রাজ। কি ছিল এটা? এটা ছিল লাইসেন্স আর হাজারো নিয়মের এক জটিল ফাঁস। মানে আপনি যদি একটা ব্যবসা শুরু করতে চান বা ব্যবসাটা একটু বড় করতে চান, তাহলে সরকারি অনুমতি নিতে নিতেই অর্ধেক জীবন শেষ। এই আমলাতান্ত্রিক জটিলতা দেশের শিল্পকে পুরোপুরি দমিয়ে রেখেছিল। এই রকম একটা পরিস্থিতিতে যখন আর কোনো উপায় ছিল না, তখন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও আর অর্থমন্ত্রী ড মনমোহন সিং মিলে কিছু যুগান্তকারী সংস্কারের পথে হাঁটলেন। পরিস্থিতিটা ছিল অনেকটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। এই পদক্ষেপগুলো নেওয়া ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না। এটা কিন্তু শুধু কিছু নিয়মকানুন বদলানো ছিল না, এটা ছিল ভারতের অর্থনৈতিক চিন্তাভাবনার এক আমূল পরিবর্তন। ড মনমোহন সিংয়ের সেই বিখ্যাত উক্তিটা তো মনে আছে, পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময় এসে গেছে। ঠিক এই মনোভাব নিয়েই শুরু হয়েছিল এই নতুন পথ চলা। তো এই নতুন নীতিতে মূলত ৪টে বড় দিক থেকে পুরনো ব্যবস্থাকে ভাঙা হয়েছিল। প্রথমত, বেশিরভাগ শিল্পের জন্য লাইসেন্স নেওয়ার ঝক্কিটাই তুলে দেয়া হলো। দ্বিতীয়ত, অনেক শিল্প যা শুধু সরকারি সংস্থাগুলোর জন্য বাধা ছিল, সেগুলো বেসরকারি খাতের জন্য খুলে দেয়া হলো। তৃতীয়ত, এমআরটিপি আইন বাতিল করে বড় সংস্থাগুলোকে আরও বড় হওয়ার সুযোগ করে দেয়া হলো। আর চতুর্থত, বিদেশ থেকে প্রযুক্তি আর যন্ত্রপাতি আমদানির রাস্তাও খুলে গেল। সব মিলিয়ে লক্ষ্য ছিল একটাই, লাল ফিতের ফাঁস আলগা করে অর্থনীতিতে একটা খোলা হাওয়া আনা। সবচেয়ে বড় পরিবর্তনটা দেখুন। আগে ১৭টা শিল্পখাত ছিল যা শুধুমাত্র সরকারি উদ্যোগের জন্য সংরক্ষিত ছিল। সংস্কারের পর সেটা কমে এসে দাঁড়ালো মাত্র ৩টিতে: রেলওয়ে, প্রতিরক্ষা আর পারমাণবিক শক্তি। ভাবুন তো, বেসরকারি খাতের জন্য কত বড় একটা সুযোগ তৈরি হলো। আর এর ফলটা ছিল প্রায় সঙ্গে সঙ্গেই ভারতের শিল্প জগতের চেহারাটাই পুরোপুরি বদলে যেতে শুরু করল। চলুন দেখি ঠিক কি প্রভাব পড়েছিল। শুরুর দিকে একটু ধাক্কা লাগলেও তারপর শিল্পবৃদ্ধির হার যেন রকেটের গতিতে ছুটতে শুরু করল। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার কি অসাধারণ প্রভাব। কয়েক বছরের মধ্যেই বৃদ্ধির হার প্রায় ০ থেকে লাফিয়ে ১১%-এরও বেশি হয়ে গেল। এর ফলে বাজারে দেশি বিদেশি প্রতিযোগিতা অনেক বেড়ে গেল। সাধারণ মানুষের হাতে এলো অনেক নতুন নতুন জিনিস কেনার সুযোগ, আর জন্ম নিল এক নতুন আত্মবিশ্বাসী বেসরকারি শিল্পক্ষেত্র, যা ভারতকে বিশ্বের দরবারে এক নতুন পরিচিতি দিল। এই সংস্কারের হাত ধরেই ভারত নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে আসে। কিন্তু মুদ্রার তো সবসময় দুটো পিঠ থাকে, তাই না? এই ব্যাপক আর্থিক বৃদ্ধির সুফল কিন্তু সমাজের সব স্তরের মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। ফলে একটা বেশ জটিল আর ভারসাম্যহীন ছবি তৈরি হয়েছিল। একদিকে যেমন বড় বড় কোম্পানি আর মেট্রো শহরগুলো ফুলে ফেঁপে উঠল, তেমনি অন্যদিকে অনেক ছোট ছোট শিল্প এই প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে গেল। আর কৃষিক্ষেত্রটা তো অনেকটাই পেছনে পড়ে রইল। এই বৈষম্যটা সংস্কারের একটা বড় সমালোচনার দিক। এর ফলে কর্মসংস্থানহীন বৃদ্ধি বা জবলেস গ্রোথ বলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। মানে দেশের জিডিপি তো বাড়ছে, কিন্তু সেই বৃদ্ধিটা আসছে মূলত পরিষেবা খাত বা সার্ভিস সেক্টর থেকে।
এই সেক্টর অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেলেও কৃষি বা শিল্পের মতো প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারে না। ফলে আর্থিক বৃদ্ধির সত্ত্বেও বেকারি একটা বড় সমস্যা হয়েই থেকে গেল। এই চরটা দেখলেই বোঝা যায় জিডিপিতে কৃষির ভাগ কমেছে আর পরিষেবা খাতের ভাগ কি বিপুল পরিমাণে বেড়েছে। তাহলে সব মিলিয়ে এই ঐতিহাসিক সংস্কারকে আমরা কিভাবে দেখব? এর দীর্ঘস্থায়ী প্রভাবটা ঠিক কি? সত্যি বলতে ১৯৯১ সালের উদারীকরণ কোনো শখের সংস্কার ছিল না। এটা ছিল একটা বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ, একটা ভুলের সংশোধন। এমন এক সংকট থেকে এর জন্ম হয়েছিল যা দেশকে অন্য কোনো বিকল্পই দেয়নি। এটা ছিল টিকে থাকার লড়াইয়ে এক মরিয়া কিন্তু সফল বাজি। নিঃসন্দেহে এই সংস্কার একটা আধুনিক শিল্পভিত্তি তৈরি করেছে, কিন্তু বৈষম্য আর সুষম উন্নয়নের চ্যালেঞ্জগুলো আজও রয়ে গেছে। আর এটাই আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, যে নতুন ভারতের নকশা তৈরি হয়েছিল তা কি আজও অসম্পূর্ণ? আর যদি তাই হয়, তাহলে সেই নকশা সম্পূর্ণ করার পরবর্তী পদক্ষেপ কি হবে? কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র অর্থনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, জাস্ট একটা ডিসিশন ১০০ কোটিরও বেশি মানুষের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? এই যে স্ক্রিনের দুটো ছবি, একবার দেখুন তো। বাঁদিকে সেই চিরচেনা অ্যাম্বাসেডর গাড়ি, যা একসময় ছিল ভারতের রাস্তার রাজা, আর ডান দিকে ঝলমলে নতুন সব বিদেশি গাড়ি। দেখতে গেলে দুটোই গাড়ি, কিন্তু আসলে এরা দুটো আলাদা যুগের গল্প বলছে, একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তনের গল্প। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে এটা সম্ভব হলো? মানে একটা মাত্র সিদ্ধান্তের জোরে একটা পুরো দেশের অর্থনৈতিক চেহারাটা কি করে এতটা বদলে গেল? চলুন আজ সেই অসাধারণ গল্পটার গভীরে যাওয়া যাক। এই বিশাল পরিবর্তনের আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু সময় সফর করতে হবে। চলুন ফিরে যাই 1991 সালেরও আগেকার ভারতে। সেই সময়টাকে বলা হতো প্রোটেকশনিজম বা সুরক্ষার যুগ। তখন ভারতে একটা অদ্ভুত সিস্টেম চালু ছিল। নামটা শুনলে এখনও অনেকে চমকে ওঠেন, লাইসেন্স রাজ। ভাবুন একবার ব্যাপারটা। কেউ একটা নতুন ব্যবসা শুরু করতে চায়, বা ধরুন নিজের কারখানার উৎপাদন একটু বাড়াতে চায়, ব্যাস লেগে গেল। আগে সরকারি দপ্তরে বছরের পর বছর চক্কর কাটতে হতো শুধু একটা লাইসেন্সের জন্য। সোজা কথায় বলতে গেলে এই লাইসেন্স রাজ ছিল সরকারের হাতে একটা অদৃশ্য শেকলের মতো, যেটা দিয়ে প্রাইভেট সেক্টরের হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর তার ফল মারাত্মক অদক্ষতা আর কচ্ছপের মতো ধীরগতির অর্থনৈতিক বৃদ্ধি। আর দেশি শিল্পগুলোকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের কাছে দুটো মোক্ষম অস্ত্র ছিল। প্রথমটা হলো ট্যারিফ, মানে শুল্ক। সোজা কথায় বিদেশ থেকে কোনো জিনিস আনলেই তার উপর এমন ট্যাক্স বসানো হতো যে সেটার দাম আকাশে উঠে যেত। আর দ্বিতীয়টা হলো কোটা, মানে কোনো জিনিস ঠিক কতটা পরিমাণে দেশে ঢুকতে পারবে তার একটা লিমিট ঠিক করে দেওয়া হতো। তো এর ফলে কি হলো? দেশের অর্থনীতিটা হয়ে গেল একটা বন্ধ ঘরের মতো। বাইরের দুনিয়ার সাথে লেনদেন প্রায় বন্ধ, বাজারে কোনো কম্পিটিশন নেই, তাই নতুন কিছু বানানোর তাগিদও নেই। আর সাধারণ মানুষের জন্য পছন্দ করার মতো অপশন বলতে গেলে ছিলই না। ফোকাসটা ছিল শুধু আত্মনির্ভরতার ওপর, গ্লোবাল মার্কেটের সাথে পাল্লা দেওয়ার দিকে নয়। কিন্তু এই বন্ধ দরজাটা একদিন ভাঙতে বাধ্য হল। আর সেই বছরটাই ছিল ১৯৯১। ভারতের অর্থনীতির জন্য একটা, বলা যায়, বিগ ব্যাংক মুভমেন্ট। কারণ দেশটা তখন দেউলিয়া হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। ভাবুন, ১৯৯১ সালের শুরুর দিকে ভারতের অবস্থাটা ঠিক কী ছিল? একটা জ্বলন্ত টাইম বোমার ওপর বসে আছে যেন। একদিকে আমদানির খরচ বেড়েই চলেছে, কিন্তু রপ্তানি থেকে আয় তলানিতে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় খালি, মাথায় চেপে বসেছে বিশাল ঋণের বোঝা। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনকে একেবারে নরক বানিয়ে তুলেছিল। পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল সেটা একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভারতের হাতে যেটুকু ফরেন কারেন্সি বেঁচেছিল তা দিয়ে মাত্র ২ সপ্তাহের, মাত্র ১৪ দিনের জরুরি আমদানি, যেমন ধরুন পেট্রোল চালানো সম্ভব ছিল। এরপর কি হবে কেউ জানত না। আর সংকট যখন একেবারে চরমে, তখন এমন একটা পদক্ষেপ নিতে ভারত বাধ্য হল যা দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। লোন শোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যাওয়ার লজ্জা থেকে বাঁচতে ভারতকে তার নিজের সোনার ভাণ্ডার বন্ধক রাখতে হয়েছিল। একবার ভাবুন, দেশের সোনা বন্ধক রাখা হচ্ছে। এটা ছিল একটা জাতির আত্মসম্মানে বিরাট আঘাত, এক কথায় এক চরম মুহূর্ত। এই গভীর সংকট থেকে বেরিয়ে আসার জন্য ভারতের তখন সাহায্যের দরকার ছিল, আর সেই সাহায্যটা এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF-এর কাছ থেকে।
এখন আইএমএফ হলো এমন একটা সংস্থা যারা এই রকম বিপদে পড়া দেশগুলোকে ধার দেয়, কিন্তু একটা বড় শর্ত থাকে। ওরা বলে, আমরা টাকা দেব, কিন্তু তোমাদের অর্থনীতির নিয়মকানুন ঢেলে সাজাতে হবে। আর আইএমএফের সেই শর্ত মেনেই ভারতে জন্ম নিল এক নতুন অর্থনৈতিক দর্শন, যেটা সংক্ষেপে এলপিজি নামে পরিচিত হয়ে গেল। এল মানে লিবারালাইজেশন বা উদারীকরণ, পি মানে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, আর জি মানে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। তো এই তিনটি জিনিস আসলে কি ছিল? দেখুন, লিবারালাইজেশন মানে হলো সেই লাইসেন্স রাজের শেকলটা ভেঙে ফেলা হলো, ব্যবসার উপর থেকে সরকারি কন্ট্রোল কমানো হলো। প্রাইভেটাইজেশন মানে বছরের পর বছর ধরে লসে চলা সরকারি কোম্পানিগুলোকে প্রাইভেট মালিকদের হাতে তুলে দেয়া হলো। আর সবশেষে গ্লোবালাইজেশন মানে ভারতের অর্থনীতির বন্ধ দরজাটা সারা বিশ্বের জন্য হাট করে খুলে দেয়া হলো। এই পরিবর্তনটা যে কতটা নাটকীয় ছিল তা এই গ্রাফটা দেখলেই বোঝা যায়। দেখুন একবার, ১৯৯১ সালের আগে ভারতের ট্যারিফ বা আমদানি শুল্কের দেওয়ালটা কত উঁচু ছিল, ১০০%-এরও বেশি। আর সংস্কারের পর দেখুন সেই রেখাটা কিভাবে শটার নিচে নেমে এসেছে। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা দেওয়াল ভেঙে ফেলার মতো ঘটনা। কিন্তু সব বড় পরিবর্তনের মতোই এটারও দুটো দিক ছিল। এই বিশ্বায়নের ফলে কেউ জিতল, আবার কেউ হেরে গেল। এটা আসলে একই দেশের মধ্যে দুটো আলাদা ভারতের গল্প। সবচেয়ে বড় উইনার কারা ছিল জানেন? সাধারণ কনজিউমার বা ক্রেতারা। ব্যাপারটা ভাবুন, আগে একটা স্কুটার বা একটা টেলিফোন লাইনের জন্য বছরের পর বছর ওয়েটিং লিস্টে নাম লেখাতে হতো, আর হঠাৎ করে বাজারটা খুলে যেতেই অপশনের বন্যা বয়ে গেল। শুধু তাই নয়, কম্পিটিশনের ফলে জিনিসপত্রের কোয়ালিটি যেমন বাড়ল, দামও চলে এলো নাগালের মধ্যে। তবে শুধু ক্রেতারাই নয়, এই খোলা অর্থনীতির হাত ধরে ভারতে একটা নতুন স্বপ্নের জন্ম হলো, আর সেটা হলো আইটি রেভলিউশন। রাতারাতি বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো শহরগুলো বিশ্বের সফটওয়্যার হাবে পরিণত হলো। লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়ের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হলো, আর ভারতে জন্ম নিল এক বিশাল উচ্চাকাঙ্ক্ষী নতুন মিডল ক্লাস। কিন্তু মুদ্রার তো সবসময়ই একটা উল্টো পিঠ থাকে, তাই না? এ যেমন রাজুর গল্পটা। উনি ছোট একটা কারখানায় ক্যাপাসিটর বানাতেন। ওনার মুখেই শোনা যাক, যেই মুহূর্তে সরকার আমদানির নিয়ম আলগা করল, আমার কাস্টমাররা সস্তা বিদেশি মাল কেনা শুরু করল, কারণ সেগুলোর দাম ছিল আমার মালের প্রায় অর্ধেক। রাজুর মতো দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ের কপালে ঠিক এটাই ঘটেছিল। একদিকে যখন আইটি সেক্টর তরতর করে এগোচ্ছে, ঠিক তার উল্টো ছবিটাও ছিল। যেমন সুশীলার গল্পটা। উনি একজন গার্মেন্ট ফ্যাক্টরির কর্মী। ওনার অভিজ্ঞতাটা ছিল ঠিক এরকম। আমাদের চাকরিগুলো আর সুরক্ষিত নেই। আমি আগে পার্মানেন্ট কর্মী ছিলাম, এখন টেম্পোরারি কাজ করি। আমার রোজগার প্রায় অর্ধেক হয়ে গেছে। এটাই ছিল গ্লোবালাইজেশনের সেই অন্য মুখটা, চাকরির অনিশ্চয়তা আর কমে আসা আয়। আর এই যে গ্রাফটা, এটা পুরো গল্পটাকে একবারে চোখের সামনে নিয়ে আসে। দেখুন, ঠিক যেন একটা কাঁচি। ১৯৯১-এর পর থেকে দেশের সবচেয়ে ধনী ১০% মানুষের আয়ের গ্রাফটা রকেটের গতিতে উপরে উঠেছে, আর অন্যদিকে মধ্যবিত্ত ৪০%-এর আয়ের ভারটা কিন্তু কমেছে। এই বাড়তে থাকা আর্থিক বৈষম্য, এটাই হয়ে দাঁড়ালো এই নতুন অর্থনীতির সবথেকে বড় চ্যালেঞ্জ। তাহলে এই পুরো আলোচনাটার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ভারত একটা লম্বা পথ পেরিয়ে এসেছে, সন্দেহ নেই, কিন্তু আসল চ্যালেঞ্জটা বোধহয় এখনও বাকি। আর সেটা হলো এই যে বিপুল অর্থনৈতিক উন্নতি, তার সুফলটা কিভাবে দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একটা কথা অস্বীকার করার উপায় নেই। ১৯৯১ সালের সেই বিগ ব্যাং ভারতকে বদলে দিয়েছে। দেশটা আজ বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি। এটা কোনো ছোটখাটো সাফল্য নয়, এটা একটা অসাধারণ অর্জন। এক কথায়, এই সংস্কার একদিকে যেমন প্রচুর সম্পদ তৈরি করেছে, তেমনি সমাজে গভীর বিভেদও তৈরি করেছে। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই, গ্লোবালাইজেশনের ফলে যে বিপুল সুযোগ তৈরি হয়েছে, তার ভাগটা কিভাবে সবার মধ্যে সমানভাবে বণ্টন করা যায়। এই জটিল প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে ভারতের আগামী দিনের পথ চলা। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক তো, মাত্র একটা অর্থনৈতিক সিদ্ধান্ত কি ১০০ কোটিরও বেশি মানুষের জীবনকে একেবারে আমূল পাল্টে দিতে পারে? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল। আজ আমরা ভারতের ইতিহাসের এমনই এক নির্ণায়ক মুহূর্তের কথা বলবো, যা দেশের গোটা অর্থনীতিকে চিরদিনের জন্য একটা নতুন পথে চালিত করেছিল। এই দুটো ছবির দিকে একবার তাকানো যাক। একদিকে আমাদের সবার চেনা অ্যাম্বাসেডর গাড়ি, যা এক সময় ছিল ভারতের রাস্তার রাজা, আর অন্যদিকে আজকের দিনের ঝলমলে সব আধুনিক গাড়ি। দুটোই তো গাড়ি, তাই না?
কিন্তু আসলে এই দুটো ছবি দুটো আলাদা যুগের গল্প বলছে, একটা বিশাল অর্থনৈতিক বিপ্লবের গল্প। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অবিশ্বাস্য পরিবর্তনটা হলো কিভাবে? যে দেশটা ছিল বিশ্বের অন্যতম বন্ধ অর্থনীতির একটা উদাহরণ, সেই দেশটা কি করে রাতারাতি তার দরজা সবার জন্য খুলে দিল? চলুন আজ এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। এই বিশাল পরিবর্তনটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পেছনে যেতে হবে। চলুন আমরা ফিরে যাই ১৯৯১ সালেরও আগের ভারতে আর দেখি ঠিক কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য এই বদলটা অপরিহার্য হয়ে পড়েছিল। সেই সময়ে ভারতে একটা অদ্ভুত ব্যবস্থা চালু ছিল, যার নাম দেওয়া হয়েছিল লাইসেন্স রাজ। মানে যে কোনো ব্যবসা শুরু করতে বা চালাতে গেলে লাগত অসংখ্য লাইসেন্স, পারমিট আর নিয়মকানুনের এক জটিল জালের মধ্যে দিয়ে যেতে হতো। সোজা কথা বলতে গেলে এই লাইসেন্স রাজ ছিল একটা অদৃশ্য শেকলের মতো, যা বেসরকারি উদ্যোগ আর নতুন চিন্তাভাবনার পথটাকেই আটকে রেখেছিল। এই ব্যবস্থার মূল ভাবনাটা ছিল প্রোটেকশনিজম বা সুরক্ষা নীতি, মানে বাইরের দুনিয়ার প্রতিযোগিতা থেকে দেশকে আড়াল করে রাখা। এর পেছনে মোটামুটি ৩টে বড় উদ্দেশ্য ছিল। ১. আত্মনির্ভর হওয়া। ২. দেশের নতুন শিল্পগুলোকে বিদেশি কোম্পানিগুলোর সাথে অসম প্রতিযোগিতা থেকে বাঁচানো। আর ৩. দেশের মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচিয়ে রাখা। আর এই সুরক্ষার জন্য সরকার দুটো প্রধান অস্ত্র ব্যবহার করত। প্রথমটা হলো ট্যারিফ, মানে আমদানি শুল্ক। এই গ্রাফটার দিকে একবার দেখুন, কি অমচমুচু একটা দেয়াল। ১৯৯১ সালের আগে ভারতে বেশিরভাগ জিনিসের ওপর আমদানি শুল্ক ছিল ১০০%-এরও বেশি। আর দ্বিতীয় অস্ত্রটা ছিল কোটা, মানে কোনো জিনিস ঠিক কতটা পরিমাণে আমদানি করা যাবে তার একটা সীমা বেঁধে দেওয়া। সব মিলিয়ে ভারতের অর্থনীতিটা হয়ে গিয়েছিল একটা বন্ধ ঘরের মতো। কিন্তু সব দেওয়ালই তো একদিন না একদিন ভাঙে, তাই না? ভারতের অর্থনীতির এই বন্ধ দরজাও ভাঙতে বাধ্য হয়েছিল, কারণ দেশটা তখন দেউলিয়া হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল। চলুন সেই সংকটময় সময়টা একবার দেখে নেওয়া যাক। পরিস্থিতিটা ছিল বেশ কয়েকটি সংকটের একটা ভয়ঙ্কর মিশ্রণ। একদিকে উপসাগরীয় যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়ালো প্রায় ১৭%, মানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। অন্যদিকে সরকারের আর্থিক ঘাটতিও বিপদ সীমা ছাড়িয়ে গিয়েছিল, জিডিপির প্রায় ৮.৫%। সহজ ভাষায় বললে সরকারের আয় যা ছিল, খরচ হচ্ছিল তার চেয়ে অনেক অনেক বেশি। আর বছরের পর বছর ধরে লোকসানে চলা সরকারি সংস্থাগুলো এই বোঝাটাকে আরও ভারী করে তুলছিল। কিন্তু সবচেয়ে ভয়ের পরিস্থিতিটা তৈরি হয়েছিল বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। ভারতের হাতে যেটুকু ডলার বা অন্যান্য বিদেশি মুদ্রা বেঁচেছিল, তা দিয়ে মাত্র ২ সপ্তাহের, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র ১৪ দিনের জরুরি জিনিস যেমন পেট্রোল বা ওষুধ আমদানি করা সম্ভব ছিল। তারপর কি হবে তার কোনো উত্তরই ছিল না। আর সংকট যখন একেবারে চরমে, তখন ভারত এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য হল, যা ছিল একটা দেশের আত্মসম্মানে বিরাট বড় এক আঘাত। বিদেশি ঋণ শোধ করতে না পেরে ডিফল্টার হওয়ার লজ্জা থেকে বাঁচতে ভারতকে তার নিজের সোনার ভাণ্ডার বন্ধক রাখতে হয়েছিল। এই গভীর সংকট থেকে বেরিয়ে আসতে ভারতের তখন স্রষ্ট সাহায্যের দরকার ছিল, আর সেই সাহায্যটা এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF-এর থেকে। কিন্তু একটা বড় শর্ত ছিল, ভারতের এই বন্ধ অর্থনীতির দরজা খুলতে হবে, নিয়মকানুন ঢেলে সাজাতে হবে। আর IMF-এর সেই শর্ত মেনেই ভারতে এক নতুন অর্থনৈতিক দর্শনের জন্ম হল, যা খুব তাড়াতাড়ি LPG রিফর্মস নামে পরিচিত হয়ে গেল। এল মানে লিবারেলাইজেশন বা উদারীকরণ, মানে সেই লাইসেন্স রাজের অদৃশ্য শেকলটা ভেঙে ফেলা হলো। পি মানে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, মানে লোকসানে চলা সরকারি কোম্পানিগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া হলো। আর জি মানে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, অর্থাৎ গোটা বিশ্বের জন্য ভারতের অর্থনীতির দরজাটা খুলে দেওয়া হলো। তৎকালীন অর্থমন্ত্রী ড মনমোহন সিং, যিনি ছিলেন এই সংস্কারের প্রধান স্থপতি, তিনি সংসদে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক কথা বলেছিলেন, পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময় এসে গেছে। আর ঠিক এই মনোভাব নিয়েই ভারতের নতুন অর্থনৈতিক পথ চলা শুরু হয়েছিল। পরিবর্তনটা যে কতটা নাটকীয় ছিল তার একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। আগে প্রায় ১৭টা শিল্পক্ষেত্র ছিল, যা শুধুমাত্র সরকারি উদ্যোগের জন্যই সংরক্ষিত ছিল। এই সংস্কারের পর সেই সংখ্যাটা কমে এসে দাঁড়ালো মাত্র ৩টিতে: রেলওয়ে, প্রতিরক্ষা আর পারমাণবিক শক্তি। একবার ভাবুন তো, বেসরকারি খাতের জন্য কত বড় একটা সম্ভাবনার দরজা খুলে গেল। কিন্তু সব বড় পরিবর্তনেরই দুটো দিক থাকে, তাই না? এই সংস্কারের ক্ষেত্রেও তাই হয়েছিল। একদিকে যেমন এক নতুন ঝলমলে ভারতের জন্ম হলো,
তেমনি অন্যদিকে পুরনো ভারতের একটা বড় অংশ যেন একটু পিছিয়ে পড়ল। এটা আসলে একই দেশের মধ্যে দুটো আলাদা ভারতের গল্প। আর এর ফল সেটা পেতে কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। অর্থনীতিকে মুক্ত করার কি অসাধারণ প্রভাব! কয়েক বছরের মধ্যেই শিল্পবৃদ্ধির হার প্রায় 0 থেকে লাফিয়ে 11% বেশি হয়ে গেল। আচ্ছা, এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা কারা পেল? অবশ্যই সাধারণ ক্রেতারা, যাদের সামনে পছন্দের হাজারো দরজা খুলে গেল। এই খোলা অর্থনীতির হাত ধরেই ভারতে আইটি বিপ্লবের জন্ম হলো, যা লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করল। আর এর ফলে তৈরি হলো এক বিশাল উচ্চাকাঙ্ক্ষী নতুন মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু সব গল্পরই তো একটা উল্টো পিঠ থাকে। এই টেবিলটা দেখুন, অর্থনীতিবিদরা যাকে মজা করে সিজার্স গ্রাফ বলেন। কেন বলেন? কারণ এটা দেখতে ঠিক একটা কাঁচির মতো। ১৯৯১-এর পর থেকে দেশের সবচেয়ে ধনী ১০% মানুষের আয়ের ভাগটা রকেটের গতিতে ওপরে উঠেছে, আর অন্যদিকে দেশের মধ্যবিত্ত ৪০% আয়ের ভাগটা কিন্তু কমেছে। এই বাড়তে থাকা আর্থিক বৈষম্যই হয়ে দাঁড়ালো এই নতুন অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিবর্তনের একটা মানবিক দিকও ছিল, যেমন রাজুর মতো দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ের গল্প। তার কথাতেই শোনা যাক, যেই মুহূর্তে সরকার আমদানির নিয়ম আলগা করল, আমার কাস্টমাররা সস্তা বিদেশি মাল কেনা শুরু করে দিল, কারণ সেগুলোর দাম ছিল আমার তৈরি করা মালের প্রায় অর্ধেক। হঠাৎ করে আসা এই বিদেশি প্রতিযোগিতার সামনে অনেকেই আর টিকতে পারেননি। আবার শ্রমিকদের দিকটা দেখুন। সুশীলা একজন গার্মেন্ট ফ্যাক্টরির কর্মী। তার অভিজ্ঞতাটা ছিল এরকম: আমি আগে পার্মানেন্ট কর্মী ছিলাম, এখন আমাকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতে হয়। আমার রোজগার প্রায় অর্ধেক হয়ে গেছে। বিশ্বায়নের এই অন্য মুখটা ছিল চাকরির অনিশ্চয়তা আর কমে আসা আয়। এর ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, যাকে বলা হয় কর্মসংস্থানহীন বৃদ্ধি বা জবলেস গ্রোথ। এই ডোনার চার্টটার দিকে তাকালেই বিষয়টা বোঝা যাবে। দেখুন, জিডিপিতে পরিষেবা খাতের এই নীল অংশটা কত বড় হয়ে গেছে, আর কৃষির এই সবুজ অংশটা কিভাবে সংকুচিত হয়েছে। মানে দেশের অর্থনীতি তো বাড়ছিল, কিন্তু সেই বৃদ্ধিটা মূলত আসছিল সার্ভিস সেক্টর থেকে, যা যথেষ্ট পরিমাণে নতুন চাকরি তৈরি করতে পারছিল না। তাহলে এই পুরো আলোচনাটার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ১৯৯১-এর সংস্কার ভারতকে একবিংশ শতাব্দীর জন্য প্রস্তুত করে দিয়েছিল। কিন্তু অন্যদিকে আর্থিক বৈষম্য আর সুষম উন্নয়নের চ্যালেঞ্জগুলো আজও আমাদের সামনে রয়ে গেছে। এক কথায় বলতে গেলে, এই সংস্কার একদিকে যেমন প্রচুর সম্পদ তৈরি করেছে, তেমনি অন্যদিকে সমাজে গভীর বিভেদও তৈরি করেছে। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই, যে নতুন ভারতের নকশা সেদিন তৈরি করা হয়েছিল, তা কি আজও অসম্পূর্ণ? আর যদি তাই হয়, তাহলে সেই নকশাটা সম্পূর্ণ করার জন্য পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত, এটা ভাবার বিষয়।